আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বৃষ্টি মুখর সকালে যাত্রা শুরু করছি, অর্থাৎ আজকের ট্রিপ আমাদের শুরু হচ্ছে এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এখন এই যে অবস্থা এখানকার। আর আজকের আমাদের ট্রিপটা হচ্ছে শিল্পীর শহর, সাংস্কৃতিক শহর, ইতিহাসের শহর সেই নড়াইল। তো চলুন আমরা যাত্রা শুরু করি। আর আমাদের এই ট্রেন হচ্ছে যমুনা এক্সপ্রেস, যার ভাড়া নিয়েছে 18 কিলোমিটার পথ ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত 45 টাকা। টিকিট ব্যাগের ভিতরে দেখাতে পারলাম না। চলুন। এই যে এয়ারপোর্ট। নড়াইলে যাওয়ার জন্য এটি আমাদের কানেক্টিং ট্রেন, যেটি দিয়ে আমরা এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে 10টা 45-এ রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি দিয়ে আমরা ঢাকা থেকে যাত্রা করব নড়াইল পর্যন্ত। আজকের এই ট্রিপে নড়াইল শহর ভ্রমণ থাকবে, সাথে থাকবে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ। আমরা এই যে যমুনা এক্সপ্রেসে যাচ্ছি, যমুনা এক্সপ্রেসটি কিন্তু আসছে তারাকান্দি থেকে, যেটি জামালপুরের একটি রেলওয়ে স্টেশন। এবং এই যমুনা এক্সপ্রেস নিয়ে আমার কিন্তু খুব দারুণ একটি ভিডিও আছে, যেটি রাত 2টার সময়কার একটা ভিডিও। রাত 2টার সময় থেকে ছাড়ে এই যমুনা এক্সপ্রেস তারাকান্দি থেকে। আপনারা দেখতে পারেন, মজা পাবেন ভিডিওটি দেখে। ট্রেন শহরতলিতে যেয়ে দাঁড়াবে, সেদিকে কোনো লাইন খালি নেই। এই 8 নম্বরে ভালোই হইলো আর কি, একেবারে শহরতলি এসে নামিয়ে দিল আমাদের। আর আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু এখান থেকেই ছাড়বে, এই শহরতলি। ট্রেন মনে হয় এখনও আসেনি খুলনা থেকে। রূপসী বাংলা আসবে খুলনা থেকে জাহানাবাদ ট্রেন হয়ে, তো সেটাই এখন আসে না আর কি। দেখে আমরা অপেক্ষা করি রূপসী বাংলা কখন আসে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে এটা নারায়ণগঞ্জের ট্রেন। এই যে 828 রূপসী বাংলা এক্সপ্রেস, শহরতলি 14 নম্বর, 10টা 45-এ ছাড়বে বেনাপোলের উদ্দেশ্যে। ট্রেন আসছে যে এইখানটায়। আর এই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের প্রবেশদ্বার। এই যে ট্রেন এসে থামছে এখানে। এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি যে খুলনা ঢাকা, খুলনা বেনাপোল, ঢাকা বেনাপোল, এই রুটেও চলাচল করে। এটা কিন্তু এখন খুলনা থেকে হলো জাহানাবাদ নাম নিয়ে, আর এখন রূপসী বাংলা এক্সপ্রেস নাম নিয়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। তা আমরা একটু সামনের দিকে যাব, দেখি ট্রেনের লোকো কি দেওয়া হয়েছে আজকে। ট্রেনের উপরে পানি ভরা হচ্ছে। এই যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের আজকের লোকো 6604। এই হচ্ছে লোকোর অবস্থা। ব্রডগেজের সব থেকে শক্তিশালী এবং আধুনিক লোকো 6604 বিইপি 32।
আমার পিছে এটি হচ্ছে আমাদের আজকের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এবং যার লোকো। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার 828, যেটি এই ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 10:45 এবং নড়াইলে যে এসে পৌঁছাবে 12:42। তার সময় লাগবে 1 ঘন্টা 57 মিনিট। আর এই সময়ের মধ্যে সে কভার করবে 137 কিলোমিটার, অর্থাৎ ঢাকা থেকে নড়াইলের দূরত্ব রেলপথে 137 কিলোমিটার। আর এই ট্রেনের ভাড়া পড়বে ঢাকা থেকে নড়াইল পর্যন্ত শোভন চেয়ার বা নন এসিতে 370 টাকা এবং স্নিগ্ধা বা এসি চেয়ারে ভাড়া পড়বে 708 টাকা এবং এসি কেবিন বা এসি সিটের ভাড়া পড়বে 851 টাকা। তা চলুন, এখনই হয়তো আমাদের ট্রেন ছেড়ে দিবে, আর বেশি সময় নেই। এখন বাজে 10:26। হ্যাঁ, তাহলে আর তো বেশি সময় নেই। তো চলুন আমরা তাহলে চলে যাই এখন আমাদের ট্রেনের সিটে এবং আজকে উপভোগ করি এই ঢাকা থেকে নড়াইল পর্যন্ত ট্রেন জার্নি এবং নড়াইল শহরটাকে ভ্রমণ। আরেকটা কথা বলি, নড়াইল শহর কিন্তু চিত্রা নদীর পাড়ে অবস্থিত, সেটিও আমরা দেখব। সেই চিত্রা নদী সাথে নড়াইলের অন্যান্য সৌন্দর্য, শহরের মধ্যে যে জায়গাগুলো পড়ে সবগুলো আমরা দেখার চেষ্টা করব। এটা নকশিকাথা 65-22 লোক নিয়ে এলো। এটা খুলনা থেকে আসলো। সিগন্যাল দিয়ে দিছে, লম্বা হুইসেল 10:47, 2 মিনিট পরে আর কি। ট্রেন এখনো গড়া শুরু করেনি। ওদিকে গার্ডশেপ দাঁড়ায় আছে বাইরে এখনো। এখানে কার জন্য দাঁড়ায় থাকতেছে ট্রেন, ওই পিছের থেকে লোকজন আসতেছে। আর এই যে ট্রেন এখন চলা শুরু করলো, আমরা উঠে পড়ি। চলুন আমরা আমাদের সিটে যেয়ে বসি। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। আর আমাদের সিট হচ্ছে এইটা। যাক, মোটামুটি 3 মিনিট লেট নিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। হাতে একজনকে দাঁড়ানো দেখা যাচ্ছে। ট্রেনে স্ট্যান্ডিং একদম কমই আছে, খুবই কম আছে, হালকাই আছে, ওরকমভাবে স্ট্যান্ডিং নেই আর। আর আমরা যে কোচটাতে যাচ্ছি এটা কিন্তু চাইনিজ কোচ, বেশ ব্রডগেজের নতুন কোচ যেগুলা সেগুলো হচ্ছে এটা। তো এখানে বেশ ভালোই সুবিধা আছে। এখানে পথ ছিল কিন্তু ওনারা সরাই ফেলতে, নষ্ট হয়ে গেছে, একটু দেখা যাচ্ছে ভিতর দিয়ে কেটে ফেলছে হয়তো বা। সিট নাম্বার হচ্ছে W86। আর এখানে সুইচ আছে কিছু, এই যে এখানে ল্যাপটপ বা মোবাইল চার্জ দিতে পারবে। USB পোর্টও আছে, এটা একটা খুব ভালো দিক। আর এখানে পা রাখার জায়গাও বেশ ভালো। মিটার গেজ থেকে ব্রড গেজের মধ্যে একটু জায়গা বেশি, ভালোই বেশি দেওয়া থেকে, যার কারণে একটু বেশি আরামদায়ক। মিটার ভায়াডাক শেষ করে এলাম, এখন আমরা সমতলে, তারপরে অনেক উঁচাতে। ট্রেন তো স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া, আর এই যে ট্রেন যাচ্ছে কারওয়ে মাওয়া, এই যে মাওয়া রেলওয়ে স্টেশন। আমরা এখন পদ্মা সেতুর ভায়াডাকে উঠে পড়ছি, আর ট্রেন কিন্তু স্পিড নিয়ে শুরু করছে। এই যে
আসে চলতেছে। আমি বুঝতে পারতেছি না জায়গায় এত বাতাস এই জায়গাটায়। এখন কন্টিনিউয়াসলি চলতেছে। পদ্মা সেতুর দুই প্রান্তে কিন্তু দুই রেলওয়ে স্টেশন, একটা হচ্ছে মাওয়া যেটা পড়ছে মুন্সিগঞ্জ জেলার মধ্যে, আর এদিকটা পড়ছে পদ্মা, এটা পড়ছে শরীয়তপুর জেলার মধ্যে। ট্রেন প্রবেশ করতেছে ভাঙা জংশনে। ট্রেনটা থামলো ডান সাইডে, ঢাকা থেকে মোটামুটি ৭৭ কিলোমিটার দূর এই ভাঙা জংশনের। আর এখন বাজলো 11:58, এই 1 ঘন্টার উপরে সময় লাগবে আর কি আমাদের এখানে আসতে। ভাঙা জংশন আর ভাঙা রেলওয়ে স্টেশন কিন্তু দুইটা আলাদা আলাদা। ভাঙা জংশনের দূরত্ব ঢাকা থেকে হচ্ছে ৭৭ কিলোমিটার, আর ভাঙা যে রেলওয়ে স্টেশন ওটার দূরত্ব হচ্ছে ৮২ কিলোমিটার। আমাদের ট্রেন বাম দিকে বাঁক দিয়ে চলে যাচ্ছে এখন নড়াইল যশোর বেনাপোলের দিকে, আর ডান দিকের লাইনটা কিন্তু চলে গেল ফরিদপুর রাজবাড়ি পোড়াদা ওই দিকটাতে। বৃষ্টি এসে গেল, প্রচুর বৃষ্টি। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে কাশিয়ানী জংশনের দিকে। ট্রেন প্ল্যাটফর্মে চলে গেছে। ট্রেন যাচ্ছে সব ডান সাইড করে, ডান সাইডের প্ল্যাটফর্মে কি হচ্ছে জানি। আমরা এখন পৌঁছে গেলাম কাশিয়ানী জংশন বা রেলওয়ে স্টেশনে, যেটি প্রথম চালু করা হয় 1932 সালে। আর এই কাশিয়ানী জংশনটি কিন্তু পড়ছে গোপালগঞ্জ জেলার মধ্যে। ঢাকা থেকে এখানের দূরত্ব 111 কিলোমিটার। কাশিয়ানী জংশন কিন্তু 4টা লাইনের মিলনস্থল বলা যায়। একটা তো আমরা এলাম ঢাকা থেকে, আর একটা আমরা যাচ্ছি এখন যশোর বা খুলনার দিকে, আর একটা এলো কালুখালী জংশনের ওই দিক থেকে এসে এখানে লাগছে। আর এখান থেকে আরেকটা লাইন কিন্তু চলে গেছে গোবরা বা গোপালগঞ্জ জেলা শহরের ওই দিকটায়। আর একটা লাইন চলে গেছে এখান থেকে ভাটিয়ারি পাড়া বলে যে জায়গাটা, সেখানে। তাহলে তো হচ্ছে 5টা লাইনের সমাহার এই জায়গাটা। এই হাতের বাম পাশে যে লাইনটা, এটাই কিন্তু চলে গেছে গোপালগঞ্জের দিকে। এটা থেকে এখন যে টুঙ্গিপাড়া একটু যাতায়াত করে। সামনে দেখা যাচ্ছে মধুমতি সেতু। বিশাল বৃষ্টি চলে আসছে আবার। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা নড়াইল স্টেশনে পৌঁছে যাব। 14 মিনিট লেট নিয়ে আমরা ঢাকা থেকে 137 কিলোমিটার পার করে এসে এখন এই নড়াইল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম, যেটাকে বলা হয়। আর বৃষ্টি প্রচণ্ড আগে আমরা শেডের নিচে চলে যাই। আমাদের রূপসী বাংলা কিন্তু চলে যাচ্ছে বেনাপোলের দিকে, আর আমরা এখন এই নড়াইল রেলওয়ে স্টেশন। আপনি যদি ট্রেনে নড়াইলে আসেন তাহলে এটাই কিন্তু আপনার নড়াইলের প্রবেশদ্বার। আমরা এখন এই নড়াইল জেলা শহরকে এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। এখানকার বিভিন্ন প্রশাসনিক জায়গা বা বিনোদনমূলক কোনো জায়গা যদি থেকে থাকে সেগুলো আমরা দেখব। আর ভালো কোনো খাবারের ব্যবস্থা থাকলে সেটার স্বাদও আমরা নেওয়ার চেষ্টা করব। তো চলুন এই বৃষ্টি ভেজা দিনে আমরা আজকে এই নড়াইল শহরকে এক্সপ্লোর করি।
আমি এখন অবস্থান করছি নড়াইল জেলার যে জেলা স্টেডিয়াম সেটাতে। এটির নাম বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম। স্টেডিয়ামের মূল যে ফটক গেট, ওটা দিয়ে আমরা ঢুকতে পারিনি। পাশ দিয়ে একটা গেট আছে, সেটা দিয়ে ঢুকলাম। ওই গেটটা দেখলাম পুরাটাই বন্ধ করা এবং ওখানে সবজির দোকান দিয়ে রাখছে। নড়াইল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের টাইগার কিংয়ের বাড়ি এই নড়াইলে। তো ওনার এলাকায় স্টেডিয়ামের অবস্থা এমন হবে আমি ভাবিনি আর কি। যা হোক, তবু ঘাস টাস একটু অর্ধেক আছে আর কি, খেলাধুলা মনে হয় এখানে হয়। আর বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, ইনি মারা গিয়েছিলেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। ওনার বাড়ি এই নড়াইল জেলা শহরেই পাশেই আর কি, যেটির নাম হচ্ছে মহেশখোলা। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইল কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, ঠিক সেটি। এটি কিন্তু অসাধারণ। আমি এরকম ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আমি এর আগে কখনো দেখিনি। ভিতরে তো যাওয়া যাবে না, এখানে তালা দিয়া। আমরা একটু এখান থেকে দেখি। এই যে একটু যদি, এই যে অনেক সুন্দর। এই যে এটা স্থাপিত 1947 আনুমানিক, পুনর্নির্মাণ হয় 2015 সালে। আমরা এখন প্রবেশ করছি নড়াইল জেলা শিল্পকলা একাডেমি, যেটা সেখানটায়। এই যে, আর এই হচ্ছে শিল্পকলা একাডেমি নড়াইলের। এখানে মঞ্চ করা আছে এখানে একাডেমি। এই যে জুম করলেই দেখা যায়। বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর করছে এখানে। এর পাশেই কিন্তু আছে কেন্দ্রীয় শহীদ মিনার, তার আগে বিশাল একটা বটবৃক্ষ। ওয়াও, অস্থির লেভেলের একটা বটবৃক্ষ। শহীদ মিনারটা একটু দেখে আসি। এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন আর কি, যেখানে ভাষা শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মাত্র একবার, সেই 21শে ফেব্রুয়ারিতে। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। এটি স্থাপিত হয় 1890 সালে, ইংরেজদের আমলে, বহু আগে। সেই পুরাতন ইসলামিক ইতিহাস সংরক্ষিত এবং ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদটি। আমরা এখন অবস্থান করছি নড়াইল 0 কিলোমিটার সেখানটায়। এই মোড়টার নাম কি? হ্যাঁ, এই মোড়টার নাম হচ্ছে, আচ্ছা মামা, এই মোড়ের নাম কি? ওটা পসিবল ভাই, এটা টার্মিনাল ভাই, টার্মিনাল মোড়। সোনারগাঁও হোটেলের মোড়। ও পুরাতন, ও আচ্ছা, এই যে পুরাতন বাস টার্মিনাল, এই সেই গোল চত্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, এটির সামনে। এটি স্থাপিত হয় 1886 খ্রিস্টাব্দে। চলুন একটু ভিতরে যাই, এটার পরিবেশটা দেখে আসি। সরকারি ভিক্টোরিয়া কলেজ আর কি, এটাতে প্রবেশ করলাম। বাহ, এখানে অনেকগুলা, সামনে একটা একাডেমিক ভবন দেখা যাচ্ছে, অনেকগুলো ভবন আছে এখানে। আজকে শুক্রবার তো, যার কারণে কলেজ বন্ধ। এখানে একটা বিজ্ঞান ভবন, আর এই হচ্ছে অ্যাসেম্বলি করানো হয় এখানে। আমার ভিডিওটি যারা দেখছেন, যারা এই নড়াইল সরকারি কলেজে বা ভিক্টোরিয়া সরকারি কলেজে লেখাপড়া করছেন, ওনারা অবশ্যই আওয়াজ দিবেন। আশা করি এখান থেকে অনেক গুণীজন এই কলেজ থেকে লেখাপড়া করে বের হয়েছেন। এটা হচ্ছে বাংলা বিভাগ। দারুণ না, বিল্ডিংটা কার্ভ হয়ে আছে। গ্রন্থাগার অবশ্যই আছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজের ভিক্টোরিয়া বিল্ডিং, যেটা বলে মূল যে বিল্ডিংটা আর কি, সেই ব্রিটিশদের আমলে তৈরি করা সেটি। এটি এখন যাওয়ার জন্য আর হয়তো ব্যবহার করা হয় না, সংস্কারও করা হয়েছে নাকি। কিন্তু ওই সময় এই যে কার্ভ হয়ে রাখছে একবারে এই স্ট্রাকচারগুলো, ভাবা যায় স্ট্রাকচারগুলো কীভাবে দাঁড়িয়ে আছে। আর একটা বিল্ডিং কিন্তু এইটা, এই যে এটাও একটা পুরাতন বিল্ডিং। এটা হচ্ছে সুলতান মঞ্চ, উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী 26শে শ্রাবণ 1403 বঙ্গাব্দ। আর এই হচ্ছে হাস্যোজ্জ্বলভাবে দেখা যাচ্ছে এস.এম. সুলতানকে, শিল্পী এস.এম. সুলতান। আমি এখন অবস্থান করছি নড়াইলের বাদাঘাট নামক যে জায়গাটি, সেখানে। এই ঘাটটি নির্মাণ করেন নড়াইল রাজবাড়ির জমিদাররা। আর এটি মূলত
চিত্রা নদীর তীরে অবস্থিত। পুরা নড়াইল জেলা শহরকে মোটামুটি একটা পাশ দিয়ে চলে গেছে এই চিত্রা নদী। এখন জল এখানকার খুবই টলটলে, খুবই মসৃণ, দেখলে গোসল করতে ইচ্ছা করে। আশেপাশে লোকজন গোসল করছেন, একজন মাছও ধরছেন এখানে। ভাই কি মাছ পাইলেন এখানে? বাহ, সুন্দর মাছ পাইছেন, একেবারে মিষ্টি করে খাওয়ার মতো, পেঁয়াজ দিয়ে। সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, বাধাঘাট, নড়াইল। আর এদিকটা এরকম, আর ঘাটটা হচ্ছে, আর এখানকার প্রবেশ যে দ্বার সেটি হচ্ছে প্রবেশদ্বার হচ্ছে। শান্তশিষ্ট নড়াইল শহর, গাছগাছালিতে পরিপূর্ণ। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম, মানে কুড়িগ্রাম জেলা নয়, এটা নড়াইলের একটি কুড়িগ্রাম নামক স্থানে। এখানে একটু খেয়াল করুন, এই যে এটি হচ্ছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতান, ওনার প্রতিষ্ঠিত কিন্তু এটি হচ্ছে শিশু স্বর্গ, স্থাপিত 1987 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম নড়াইল। এটা আমার কাছে খুব দারুণ একটি বিষয় মনে হয়েছে, তাই আর কি আমি এখানে থামলাম আর দেখানোর চেষ্টা করছি। যদিও এখন তালা মারা, ভিতরে তারা আমরা ঢুকতে পারবো না। এখানে মূলত বাচ্চাদের আঁকা আঁকি এইগুলো শেখানো হয়, আর বাচ্চাদের শিল্পের প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই উনি এটি সৃষ্টি করেছিলেন বা তৈরি করেছিলেন। আচ্ছা, আমরা এখন পৌঁছে গেলাম, এই যে আমার পিছিয়ে এটা দেখা যাচ্ছে SM সুলতান স্মৃতি সংগ্রহশালা, কুড়িগ্রাম নড়াইল। এই হচ্ছে প্রবেশদ্বার, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখানে প্রবেশ মূল্য দেওয়া আছে, সাধারণ দর্শনার্থী 20 টাকা, আর শিক্ষার্থীদের জন্য 10 টাকা, রবিবার সাপ্তাহিক বন্ধ। সুতরাং আপনারা যদি এখানে বেড়াতে আসেন, রবিবারটিকে অ্যাভয়েড করে তারপর আসবেন এখানে। শিল্পী SM সুলতান, জন্ম 10ই আগস্ট 1924, মৃত্যু 10ই অক্টোবর 1994। শিল্পীর বাসভবন, এই যে উনি এমন একটা জায়গায় বসবাস করতেন। আর এটি হচ্ছে ওনার, জুতা খুলে প্রবেশ করতে হবে, যে আমরা জুতা খুলে রাখছি, তো আমরা সেভাবে প্রবেশ করলাম। এখানে লাল ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই যে যদি বড় করে দেখি, জায়গাটি বেশ অনেক সুন্দর, চারিদিকে গাছ টাছ দিয়ে খুব দারুণ একটি সুন্দর পরিবেশ করে রাখছে এখানটা। এই গাছগুলাও বেশ সুন্দর, বেশ ভালোই একটা সময় কাটানোর জায়গা। আপনারা আসবেন, এসে জায়গাটা ঘুরে যাবেন। আর এই যে শিল্পী SM সুলতানের চিত্রশালা পরিদর্শনের সময় 20 মিনিট। গ্যালারিতে ছবি তোলা ও কোনো কিছুতে হাত দেওয়া নিষেধ। যেহেতু এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, আমরা ছবিও তুললাম না, ভিডিও করলাম না, আপনাদের দেখাতে পারলাম না। তবে আপনারা আসবেন, এসে দেখে যাবেন, ভালো লাগবে আর কি। আমরা আবারও চলে আসছি চিত্রা নদীর পাড়ে, এবং শিল্পী SM সুলতান যে বজরা ব্যবহার করতেন, দোতল বিশিষ্ট, এখানে বসে উনি বা এটি ব্যবহার করে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যেতেন এবং ছবি আঁকতেন। এই সেই বজরা করে দেখায়, তাহলে এই যে নির্মাণকাল 90 দশক। এই সাইডটা অনেক বড় করে লেখা আছে শিল্পী SM সুলতান ঘাট। আচ্ছা আচ্ছা, এই ঘাটটার নামই হচ্ছে শিল্পী SM সুলতান ঘাট। আর ঘাটটি হচ্ছে এই যে এই ঘাট। পুরা নড়াইল শহরটা কিন্তু একবারে এঁকে বেঁকে বয়ে গেছে এই চিত্রা নদী। আচ্ছা, চিত্রা নদীর নামে কিন্তু একটি ট্রেন আছে, জানেন? বলেন দিন কোন ট্রেন? আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের রামকৃষ্ণ মিশন, ঠিক তার সামনে রাস্তার অপোজিট সাইডে ছোট একটি বিল্ডিংয়ের ছাদে। ওনারা ঢুকতে দেয়নি ভিতরে, বলছে এখনও নাকি 1 ঘন্টা পরে কি যেন সমস্যার কথা বলছে। তো এই যে নিচে দোকানদারকে বলে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তো এই যে পিছে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, মূলত এটি এখনও কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোপুরি উদ্বোধন এখনও করা হয়নি, হবে হয়তো খুব শীঘ্র করা হবে। তবে টোটালে জায়গাটা কিন্তু অনেক বড়। এটি 1930 সালের দিকে প্রথম প্রতিষ্ঠিত করা হয়। এই বিল্ডিংটা নতুন, বাট এই যে এরিয়াটা
রামকৃষ্ণ মিশনের যে এরিয়াটা, এটি 1930 সালে স্থাপিত করা হয়। ভারতের রামকৃষ্ণ পরমহংসের আদর্শে পরিচালিত এই মিশনটি নড়াইলের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে ধরা হয়। লেখা দিও তাহলে নিও না। আপনাদের এখানে মিষ্টি কি ভালো আছে? কোন মিষ্টিটা ভালো মনে করেন? রসমালাই, পেড়া সন্দেশ, ক্ষীরের সন্দেশ খুব ভালো। সফট রসগোল্লা আছে। সব রসগোল্লা। হ্যাঁ। তাহলে এইটা 1 পিস করে দেন। হ্যাঁ। আর এটা কত টাকা করে দেন? এটা 100 গ্রাম করে দিয়ে প্লেটে দেন প্লেট। আর এই হচ্ছে দাম, তাই তো? হ্যাঁ। টেস্ট করে দেখি আপনাদের। এই হচ্ছে এখানে মূল্য তালিকা। আচ্ছা, এই দোকানে এসে আমরা পেড়া নিচ্ছি আর হচ্ছে এই রসমালাই। দোকানটা নাকি 40 বছরের মতো পুরাতন, হাব ভাব বেশ ক্লাসিক্যাল মতো আর কি। দেখা যাক। ভালো আছে। এবার এটা এটা অতটা ভালো না, ওইটাই বেস্ট। আজকে সারাদিনে এই চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরটিকে দেখে, শিল্পীর শহর, ঐতিহ্যের শহর এবং সাম্যের এই শহর নড়াইলকে দেখে আমরা এখন আবার চলে আসছি এই নড়াইল রেলওয়ে স্টেশনের এখানে। তো সারাদিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নড়াইল শহর ভ্রমণ সাথে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ভ্রমণ, সেটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর একটু পরেই চলে আসবে বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, সেটি ধরে আমরা চলে যাব ঢাকাতে। তো সর্বোপরি আজকের এই ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের এই পরিশ্রম এবং প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আর আমি বিদায় নিচ্ছি এই চিত্রা নদীর পাড়ে শিল্পীর শহর, সাম্যের ঐতিহ্যের শহর নড়াইল থেকে।